দেখো আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারের অলরেডি দুটো ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে তৃতীয় লেকচার এবং একটু কঠিন কঠিন পড়া, তো সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে করলে তোমার জিনিসগুলো খুব কঠিন লাগবে না আশা করি। আচ্ছা, তো এই যে প্রবলেমটা 3 নম্বর সিরিজে যতগুলো অঙ্ক আছে 8-10টা অঙ্কের মতো আছে, সবগুলো একই রকমের লব্ধি বের করা নিয়ে কন্ডিশন দিতে হবে, যেখানে মূলত উপাংশ থেকে ম্যাথটা সলভ করতে হবে। কি থেকে সলভ করতে হবে? উপাংশ থেকে। তো চিত্রটা ভালো বুঝতে হবে, চিত্র বুঝতে না পারলে আসলে হবে না। এখানে কি বলছে দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p মানের বলদ্বয়ের লব্ধি পি এর ক্রিয়ারেখার উপর লম্ব হয়। সবসময় মনে রাখো, লব্ধি বড় বলের দিকে হেলে থাকে, এটা তো জানি আমরা, অনেকবার শুনছি না, লব্ধি বড় বলের দিকে হেলে থাকে, তাই না? তো সেইমভাবে এখানে যে কথাটা বলছে দেখো, পি এবং হচ্ছে কি বলতো, বলো 2p, তাই না? পি এবং 2p, ওকে। তো আমি এখানে এই যে এটা তো পি ধরলাম, এটাকে ছোট করে দিতে হবে পি, আর ওটা 2p একটু বড় হবে, তাই না? এই চিত্র আঁকার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, বুঝে রাখতে হবে। তো কি বলছে, লব্ধি পি বলের উপর লম্ব, তাহলে আমি এখান থেকে লম্ব টানলাম। আচ্ছা, বুঝো কথাগুলো এবার। এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে 2p বল, অন্তর্গত কোণ হচ্ছে আলফা, পি এবং 2pর অন্তর্গত কোণ হচ্ছে কি আলফা, তাই না? এবং এই হচ্ছে লব্ধি, লব্ধি বুঝাইতে সবসময় দুইটা তীর চিহ্ন দিতে হবে, তাহলে লব্ধি ধরলাম আর। আচ্ছা, ওকে। তো এবং এইখানে দেখো পি এর উপর লম্ব, কি বলতো, পি এর উপর লম্ব, লম্ব দেখতেছো না যে 2p অবশ্যই কি পি এর থেকে বড় না? তো বড় বলটাকে পি, 2p, বড় বলকে 2p। সো লব্ধি দেখো বড় বলের কাছাকাছি হেলে থাকে, মানে যে নিচের দিকে হেলে থাকবে এরকম তো না, আসলে নিচ উপর বলতে কিছু না এখানে, হ্যাঁ, যে 2p হচ্ছে পি এর থেকে বড়, তাহলে 2p এর কাছাকাছি, বড় বলের কাছাকাছি হবে লব্ধিটা, তাই না? কি বললাম, বড় বলের কাছাকাছি হবে লব্ধি। আচ্ছা, ওকে, তাহলে এখানে 2p গ্রেটার পি গেল। এখন বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা, সেটা বের করতে হবে। তো এখানে সলভ করার ক্ষেত্রে লিখবো যে ধরি, হ্যাঁ, ধরো ক্রিয়াবিন্দু হচ্ছে ও, যে ধরি ও বিন্দুতে, কাটাই করে ফেলো আমার সাথে সাথে, পি ও 2p মানের বলদ্বয়ের, হ্যাঁ, বলদ্বয়ের লব্ধি, পি এবং 2p মানের বলদ্বয়ের লব্ধি। আচ্ছা, এখানে লেখো আলফা কোণে অন্তর্গত বা ক্রিয়ারত। মনে করি ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি এবং 2p মানের বলদ্বয়ের লব্ধি আর, হ্যাঁ, পি এর উপর লম্ব। আর কিসের উপর লম্ব? পি এর উপর লম্ব। তো এক্ষেত্রে যে পি বরাবর লম্বাংশ নিয়ে, পি বরাবর লম্বাংশ নিয়ে, দ্যাট ইজ কি পি cos 0 প্লাস 2p cos আলফা ইকুয়াল টু আর cos 90। ওকে, 90 ডিগ্রি থাকলে লম্বাংশ নিলে অটোমেটিক আর বাদ হয়ে যাবে সবসময়, এটা খুব সুবিধা একটা ব্যাপার, যে মান বের করা তখন ইজি হয়ে যায়। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি বলছে মানে ওইভাবে ভূমি বরাবর লম্বাংশ নিবা, তাহলে ওই লব্ধির আর এর পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে এখন দেখো cos 90 মান তো 0, সো আর বাদ হয়ে গেল, তাহলে p cos 0 মান তো p প্লাস 2p cos আলফা ইকুয়াল টু হচ্ছে 0। তো বুঝো কথাগুলা, 2p cos আলফা ইকুয়াল টু মাইনাস p, p কাটা গেল, cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ সমান cos 120 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। কাজ শেষ। ওকে, উপাংশ দিয়ে করতেছি কেন? কারণ এটা দিয়ে টেন থিটার সূত্রটা তাই উপাংশ থেকে গেছে, লম্বাংশ, আনুভূমিক লম্বাংশ আর যে তার লম্ব বরাবর লম্বাংশ দুইটার ভাগফল হচ্ছে টেন থিটার সূত্র আসে। লাস্ট ক্লাসটা দেখাছিলাম না আমি, মনে আছে? তো তাইলে সেইটা দিয়ে করলে তুমি সেটা দিয়ে করতে পারবা, একই তো কথা আসলো। কিন্তু এইটা দিয়ে করলাম কেন? কারণ এইটা দিয়ে আসলে অনেকগুলো ম্যাথ তোমার একসাথে সলভ হবে, হ্যাঁ, যেটা টেন থিটার ক্ষেত্রে মাঝে মাঝে তোমার একটু ভেজাল লাগবে, বুঝছো? তো আমি একটা নিয়ম দেখাবো যেটা দিয়ে আসলে তুমি এই সিরিজের সকল ম্যাথ করতে পারবা, বুঝছো? আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলো? তাহলে আমরা দুইটা বলের অন্তর্গত কোণের কন্ডিশনটা পাইলাম। আর এখানে cos আলফা নিয়ে একটু কথা বলে দিই, সবাই মুখস্থ রাখিও যে cos আলফা ইকুয়াল টু মাইনাস অফ
ওকে, এটা মানে তোমরা আগে জানতা, ছোট বল ডিভাইড বাই বড় বল, এটা দিয়ে সূত্রগুলো বের করা যায়। এবং সেটা কিন্তু এখানে তোমার প্রুফ হয়ে আছে অলরেডি। কীরকম কীভাবে প্রুফ হয়ে আছে দেখো তো, এই যে পি মাইনাস দেখছে সূত্রের মাইনাস পি, আর এই 2p নিচে যাওয়া যেত না, 2pটাকে নিচে আনতে পারতানি ভাগ করে, তাহলে p বাই 2p, p হচ্ছে ছোট বল আর 2p হচ্ছে কি বড় বল, সেটাতে লিখলাম। ওকে, তো এরকম অন্তর্গত কোণ চাইলে এমসিকিউর জন্য শর্টকাট হচ্ছে এটা। এই যে এই কোশ্চেনটা যদি এমসিকিউতে আসে তখন তার এত বড় করে করবা না, করবা কোনো প্রশ্নই ওঠে না, করবা অনেকে যারা বোকা আছে, বোকা শোকা পোলাভেন যারা আছে এরা বসে বসে করবে এরকম, আর তোমরা শর্টকাট দিয়ে করে ফেলবা, শেষ। অন্তর্গত কোণ চাইলে cos আলফা ইকুয়াল টু কি বলতো, যদি 90 ডিগ্রি থাকে, কোন শর্তে বলো, লব্ধি যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে, ওকে কোন ক্ষেত্রে বলো, যে থিটা 90 ডিগ্রি শর্তে, তাই না, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ওকে থিটা 90 ডিগ্রি শর্তে। থিটার পরিচয় কি, যে লব্ধি হ্যাঁ ছোট বলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা 90 ডিগ্রি, বুঝছো? হ্যাঁ, থিটা 90 ডিগ্রি শর্তে cos আলফা ইকুয়াল টু মাইনাস অফ ছোট বল ডিভাইড বাই বড় বল। তাহলে তোমার এরকম যে কোনো কোয়েশ্চেন এগুলো, এটা কিন্তু মূলত এমসিকিউতে আসবে, আর ওই শর্টকাট ছাড়া আসলে এইটা এভাবে ডিটেলসে করতে ওই যে 3-4 লাইনের অঙ্ক, খুব বেশি সময় লাগবে না, বাট হ্যাঁ শর্টকাট জানলে সুবিধা, তাই না, তাড়াতাড়ি করে করা যাবে। তোমরা কি বুঝছো কথাটা? ওকে, ক্লিয়ার, লেখা শেষ। আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড পরের অঙ্কটা যাই, দেখো 3-2 3-3, লক্ষ্য করো বই কই আমাদের, প্রবলেম বুক 3 কই, প্রবলেম বুক 3 বাইর করো, বইয়ের মধ্যে দাগাও কোনটা কোনটা করতেছো, এগুলো না দাগাইলে তো আসলে এটা হইলো না। তোমার তুমি আনছো না, হ্যাঁ তোমরা পেজ নাম্বার কত, প্রিন্টেড কপি দিলাম কেন আমি তাইলে, হ্যাঁ 127 পৃষ্ঠায় যাও, প্রবলেম বুক 3। আচ্ছা দেখো, একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং 13 নিউটন বলদ্বয়ের লব্ধি 12 নিউটন, যা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর পি এর মান বের করতে বলছে। ওকে, তো এখন ফ্যাক্টস হচ্ছে দেখো, পি এবং 13 নিউটন, আগের অঙ্কের মধ্যে কিন্তু ছিল পি এবং 2p, সেই কারণে কাটাকাটি গেছিল এখানে। এটার ক্ষেত্রে কি পি এবং 2p দেয় নাই, মান দিয়ে দিছে, এই জন্য এখানে ডিরেক্ট কাটাকাটি যাওয়ার সুযোগ নেই, এটা একটু বড় হইতে পারে। আর পরটা কি বলছে, 3 নম্বর, কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ উৎপন্ন করে, ক্ষুদ্রতর বলটি 7 নিউটন হলে বৃহত্তর বলটি নির্ণয় করো। আচ্ছা, দুইটা কোয়েশ্চেনে খুব সুন্দর প্রশ্ন, তো চলো আমি একটু অঙ্কটা সলভ করার চেষ্টা করি। ওকে, পি এবং দেখো পি এর উপর যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে পিটা ক্ষুদ্রতম কোণ, সহজ হিসাব। 90 ডিগ্রি কোণ যদি লব্ধি যদি কোনো বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই বলটা অলওয়েজ ক্ষুদ্রতম কোণই হইতে হবে, বুঝছো? ওই বলটা অলওয়েজ ক্ষুদ্রতম বলই হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ওকে, কেন হইতে হবে সেটা কি বুঝছো? কারণ আমার তো অন্তর্গত কোণ তো আর দুইটা বলের অন্তর্গত কোণ তো আর 180 হবে না, তাই না, 180 থেকে কম হবে। তো তাইলে এখন এখানে যেহেতু 90 ডিগ্রি, তার মানে কি অটোমেটিক্যালি আমাদের আর অপর বলটার কাছাকাছি যাবে, তার মানে অপর বলটা বৃহত্তম হবে। হ্যাঁ, ওকে, এই হইলো লব্ধি। তাহলে এই হইলো আলফার মান তো এখানে দেয় নাই দিছে, হ্যাঁ, আর এই হলো 90 ডিগ্রি লব্ধি, এটা হচ্ছে পি আর হচ্ছে 13 নিউটন, আর লব্ধি হচ্ছে 12 নিউটন। এবং একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি সাধারণত যে, মনে হয় তোমাদের কাছে এটা সাধারণত যে লব্ধিটা সাধারণত কি হবে, বলগুলার মানের থেকে বেশি হবে, কিন্তু আসলে না। যদি হচ্ছে কি হয় যে এরকম নির্দিষ্ট কোণে 180 থেকে কম কোণে, মানে কি বলে 90 থেকে বেশি কোণে যদি ক্রিয়ারত হয়, তাহলে লব্ধির মান অলওয়েজ যে কোনো বড় বল থেকে কম হবে। আর যদি 90 ডিগ্রি কমে ক্রিয়ারত হয়, তাহলে লব্ধির মান আবার বেশি হবে। হয়তো বুঝো না কথাটা? হ্যাঁ, যে যদি দুইটা বল অন্তর্গত কোণ আলফা লেস দেন 90 ডিগ্রি হয়, ওকে, তাহলে লব্ধির মান অলওয়েজ যে কোনো একটা যে বৃহত্তম বল থাকবে তার থেকে বড় হবে, ঠিক আছে? যে তেমন তুমি সেটা ট্রাই করতে পারো, যে আলফার মান 30 ডিগ্রি ধরে একটা মান 3 ধরলা, একটা মান 4 ধরলা, দেখবা যে লব্ধির মান এটার থেকে বড় আসে। হ্যাঁ, 5 কেন আসবে, 5 আসবে না। আচ্ছা, আর কিন্তু যদি আলফার মান 90 থেকে বড় হয়ে যায়, তাহলে লব্ধির মান বড় বল থেকে ছোট হবে, যেটা তুমি অলরেডি এখানে দেখতেছো। আচ্ছা, তো এগুলো একটু মানে বেসিক হিসাব, একদম ফান্ডামেন্টাল জিনিস, এগুলো মানে বুঝতে পারলে তোমার ম্যাথ সলভ করাটা সহজ হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আসো, আমরা সলভ করার চেষ্টা করি। এইসব ক্ষেত্রে দেখো, আমাকে এখানে পি এর মান বের করতে বলছে, কিন্তু আমার কাছে cos আলফার মান জানা নেই, তাই না, লব্ধির মান আবার জানা আছে। তো এইসব অঙ্কে সবসময় cos আলফার মানটা আগে বের করে ফেলতে হবে লম্বাংশ নিয়ে,
তারপর লব্ধি সূত্রে ইউজ করলে কদল ফরমানটা ইউজ করলে অ্যান্সার চলে আসবে, সকল ক্ষেত্রের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, মানে কি বললাম, এখানে তো তুমি বলে দিলা একই কথা যে ও বিন্দুতে পি এবং 13 নিউটন বলদয়ের লব্ধি, আলফা কোণে ক্রিয়ারত বলদয়ের লব্ধি 12 নিউটন, তাই না? এবং যা পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যা পি এর সাথে কে বলতো কত কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই যে প্রথম যে লাইনটা লিখলাম সেই লাইনটা লিখতে হবে, হ্যাঁ, একটু জায়গা খালি রাখিও। তারপর আমি এরপর লাইনটা লিখি যে পি বরাবর লম্বাংশ নিয়ে, পি বরাবর লম্বাংশ নিয়ে পি cos 0 13 cos alpha equal to 12 cos 90। পি এর মান পি, cos 0 মান তো 1, 13 cos alpha equal to হচ্ছে 0। লক্ষ্য করো সবাই, cos alpha equal to মাইনাস পি বাই 13 আসে, cos alpha equal to মাইনাস পি বাই 13 আসে। এখন যেটা আমরা করব যে এখানে লব্ধি r equal to root over p square plus 13 square plus 2 into cos alpha। এই যে সূত্রটা দেখছো এখানে, এরপরে বলো r এর মান কত, এখানে 12। ওকে, 12 equal to root over p square, 13 square মানে হচ্ছে 169 প্লাস 26, বুঝো কথাটা, p ইন্টু cos alpha মান হচ্ছে মাইনাস পি বাই 13, cos alpha মান কি মাইনাস পি বাই 13। এখন লক্ষ্য করো এই সমীকরণে অজানা রাশি আছে শুধুমাত্র পি, সো পি চলে আসবে, বুঝছি? ওকে, এই সমীকরণে অজানা রাশি আছে শুধুমাত্র পি, সো পি চলে আসবে। তাহলে এখন উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই 144 13 দুগুণে 26, তাই না? ওকে, ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 169 মাইনাস 2p স্কোয়ার। আসো 140 থেকে 169 গেলে তোমার তো বাসা কাছে, তুমি দেরি করছো কেন? যে 11টায় ক্লাস কি 5 মাইনাস 5 2 এটা মাইনাস পি স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা গেলে পি স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে পি ইকুয়াল টু 5 একক হচ্ছে নিউটন। স্থিতিবিদ্যার আগে 2টা ক্লাস করছো কেন? আমি তো ইউটিউবে দিলাম না, ইউটিউবে তো চলে। আচ্ছা, আজকে করে ফেলবো, না করলে তো বুঝবো না কিছু। আচ্ছা জনগণ দেখো, তাহলে আমাদের 2 নম্বর প্রবলেমটা সলভড, হ্যাঁ? ওকে, তাহলে যদি আলফার মান দেওয়া না থাকে আলফার মান বের করবো কিভাবে সেটা কি বুঝছো? বলো, আলফার মান দেওয়া না থাকলে আলফার মান কিভাবে বের করবো সেটা বুঝছো কিনা? এটা বুঝতে পারা লাগবে। আলফার মান দেওয়া না থাকলে আলফার মান কিভাবে বাইর করব সেটা আমাদের শেখা লাগবে, মানে সেটা অলরেডি আমরা শিখছি, কারণ এটা আমাদের লাগবে, তাই না? আচ্ছা, তো 3 নম্বর প্রবলেমটাতে আসি, চলো। কোনো প্রশ্ন আছে? দেখো, এই রিলেটেড সকল অঙ্ক কিন্তু এরকমই, হ্যাঁ, আমার সূত্র কিন্তু এটাই, cos আলফা হচ্ছে এখানে আননোন ছিল, সেটা আমরা লম্বাংশ থেকে বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তো 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তার মানে এখানে আলফার মান অলরেডি মেনশন করা আছে। ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে, ক্ষুদ্রতর বলটি 7 নিউটন হলে বৃহত্তর বলটি নির্ণয় করো। তো অ্যাজ ইউজুয়ালি মাত্র যে কোশ্চেনটা করছো সেটার মতোই, তাই না? এটা হচ্ছে ক্ষুদ্রতর বল, আর এদের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। আচ্ছা ধরো এই যে 120 ডিগ্রি মিলিয়ে দিলাম, অ্যাঙ্গেল 120, খেয়াল করছো কিনা বলো? ওকে, তো ক্ষুদ্রতর বলের লব্ধি দেখো, তো এই হলো 120 ডিগ্রি, এই হলো ক্ষুদ্রতর বল পি ইকুয়াল টু হচ্ছে 7 নিউটন, বৃহত্তর বল দিলাম কিউ, আর লব্ধি হচ্ছে আর, ঠিক আছে? আর ক্রিয়াবিন্দু হচ্ছে এ ও, ক্রিয়াবিন্দু কোন নামটা মেনশন করতে হবে, তাই না? তো এখানে প্রথম লাইন কি হবে? এই যে আবারও বলি, এরকম করে কিন্তু প্রথম স্টেটমেন্ট দিতে হবে। প্রথম লাইন হবে যে ধরি ও বিন্দুতে ক্রিয়াশীল 7 নিউটন এবং কিউ নিউটন বা কিউ বলের লব্ধি আর, এবং তাদের অন্তর্গত কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাদের অন্তর্গত কোণ 120 ডিগ্রি, ঠিক আছে? এই লাইনটা বাংলা
লিখতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা এখানে তো সবই দিয়ে দিছে, আর কিছু না দেওয়া বাকি নাই, কিউর মানটা জাস্ট চাইছে। তো পি বরাবর লম্বাংশ নিব, পি বরাবর লম্বাংশ নিয়ে 7 cos 0 q cos 120 ওকে ইকুয়াল টু r cos 90। বুঝছো নি তোমরা? বলো। তাহলে শেষ, অঙ্ক তো শেষ, উঠাও, সলভ করে ফেলো। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, অ্যাভেলেবল এমসিকিউতে আসে, অ্যাভেলেবল আসে। কোনো প্রবলেম আছে? cos 120 সমান মাইনাস হাফ ইকুয়াল টু 0 মাইনাস কিউ বাই 2 মাইনাস 7 মাইনাস মাইনাস কাটা গেল, কিউ ইকুয়াল টু 14 নিউটন। এই সবাই কি বুঝছো? ক্লিয়ার? তার মানে এখানে আচ্ছা এই অঙ্কটা সলভ। ওকে, লেখা শেষ। আমরা লব্ধি আর একটা বল থেকে আরেকটা বলের মান আমরা বের করতেছি, তাই না? বিভিন্নভাবে ক্রিয়ারত কন্ডিশনে আমরা এখানে কিন্তু লব্ধির মানও তুমি জানো না, বাট আরেকটা বল তুমি পেয়ে গেছো। লব্ধির মান জানো না, অন্তর্গত কোন আরেকটা বল থেকে আরেকটা বলের মান চলে আসছে, এরকম না? সো এটা কিন্তু ভালো ব্যাপার। আচ্ছা লিখছি, হ্যাঁ। এখন দেখো, আসো 3-এর 3, আচ্ছা 3-এর 3টা মাত্র করে দিলাম, হ্যাঁ। তো 3-এর 4 দেখো, কোনো বিন্দুতে 150 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর উপাংশের উপর লম্ব। এটা তো অ্যাজ ইউজুয়াল এটাই এতক্ষণ ধরে পাইছি। বৃহত্তর উপাংশ 100 নিউটন হলে ক্ষুদ্রতর উপাংশ ও লব্ধি নির্ণয় করো। পারবো না? এতক্ষণ এই অঙ্কটা মাত্র যেটা করলাম, হ্যাঁ, যে এই অঙ্ক যেটা করলাম, অর্থাৎ এখানে যে অঙ্কটা এখন করলাম, এটা লব্ধি কীভাবে বের করবো বলো? লব্ধির মান কীভাবে বের করবো দেখি। এটা লব্ধি মান বের করলে কিন্তু আমার ওই অঙ্কটা সলভ হয়ে গেল। পরের অঙ্কটা বলছে ক্ষুদ্রতর উপাংশ আর হচ্ছে লব্ধি বের করো, তাই না? তো তোমার তো 7 দেওয়া আছে, 14 দেওয়া আছে, দুইটা বল অন্তর্গত কোণ দেওয়া আছে, 8 তো এমনি চলে আসবে না? হ্যাঁ, ওই সূত্র দিয়ে ডিরেক্ট চলে আসবে। বুঝছো নি? বলো তাহলে পারবো কি না? বা এখানে দেখো, যদি কিউর মান দেওয়া থাকতো, পি এর মান আননোন হইতো, আর বাকি সব ডাটা যদি সেম থাকতো, তাহলে কিন্তু আমি পি এর মানটা বের করতে পারতাম, ক্ষুদ্রতর উপাংশ বের করতে পারতাম, তাই না? তাহলে এদিক সেদিক, মানে এখানে একটা ডাটা মিস থাকলে আরেকটা ডাটা বের করার সিস্টেম কি বুঝছি? ওকে, তাহলে খাতায় লেখো 4 নম্বরটা, এই যে 3-এর 4 বাড়ির কাজ। 3-এর 4 বাড়ির কাজ, বাড়ির কাজ নিজ দায়িত্বে করবা। এগুলো নিয়ে যদি না করো তোমার নিজের সমস্যা নিজে পড়বা। দেখো 5 নম্বর, দুইটি বলের লব্ধি 12 নিউটন যা ক্ষুদ্রতর বলের ক্রিয়ার উপর লম্ব এবং এদের বৃহত্তম লব্ধি 18 নিউটন হলে বল দুটি নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু কথা শেষ করি আমরা। তাইলে দুইটি বলের লব্ধি 12 নিউটন যা ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপর লম্ব। ওকে, তো আমরা ক্ষুদ্রতর বল দিলাম এটা, আচ্ছা ওকে। আর অন্তর্গত কোণ তো দেয় না, তাই না? তো আমি 120 ডিগ্রি কোণে ধরো এটা রাখলাম, ওকে। আর এই হচ্ছে ওকে, এটা হ্যাং করতেছে কেন? আচ্ছা ওকে, খাতায় আঁকো। এবার ঠিক আছে। এই হলো লব্ধি, ক্ষুদ্রতর বল ধরলাম আমরা, দুটি বলের লব্ধি, ক্ষুদ্রতম বল ধরলাম পি আর বৃহত্তম বল ধরলাম কিউ। ঠিক আছে, পিটাকে একটু ছোট করে দিই। আচ্ছা যাক, কিছু করার নাই। আলফা ইকুয়াল টু, আর এটা হচ্ছে কথা বলতো, এই যে এই সিম্বলটা দ্বারা কি বোঝায়?
সমকোণ বোঝায়। আচ্ছা ওকে, তো এই হলো ও বিন্দুতে। ঠিক আছে, তো আমরা স্টেটমেন্টটা লিখি যে ধরি ও বিন্দুতে ক্রিয়ারত, আমার সাথে সাথে দ্রুত করো, পি ও কিউ, ব্র্যাকেটে লিখবা কিউ গ্রেটার দেন পি, পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর পি এর উপর লম্ব, পি এর উপর লম্ব। আচ্ছা, দুটি বলের লব্ধি 12 নিউটন, যা ক্ষুদ্রতর বলের ক্রিয়া রাখার বললাম, তাহলে এই আর এর মান হচ্ছে 12 নিউটন বলে দিচ্ছে প্রশ্নে, তাই না? ক্ষুদ্রতর বলের ক্রিয়া রাখার উপর লম্ব। আচ্ছা, তাহলে এখানে আর ইকুয়াল টু 12 নিউটন, ওকে, আর হচ্ছে বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 18 নিউটন। তুমি যদি কিউ মাইনাস পি বাই করতে পারো তাহলে অটোমেটিক অ্যান্সার চলে আসবে 18 নিউটন। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তো আর এর মান তো তুমি জানো, ভালো কথা। তাহলে এবার খুব সিম্পল কাহিনী, আর ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বাট কজ আলফার ভ্যালু আমি জানি না, কজ আলফার ভ্যালু বাইর করতে হবে, তাই না? সেটার জন্য উপাংশ নিতে হবে, ঠিক কি না? তো পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, সুতরাং কেন নিব সেটা কি বুঝছো বলো? পি বরাবর লম্বাংশ নিয়ে পাই পি কজ 0 প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 12 কজ 90। তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি ডিরেক্ট লিখে দিতে পারো কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ। ওকে, এবার আসি, এবং আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, আর এর মান তো 12 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কজ আলফার ভ্যালু জানো তুমি মাইনাস পি বাই কিউ, কিউ কিউ কাটা গেল, 12 স্কোয়ার 144 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 144। খেয়াল করছো? তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারকে কি লেখা যাবে? কিউ প্লাস পি, কিউ মাইনাস পি, 144। এই অঙ্কটা কেন করে দিলাম বুঝছো নি? একটা হালকা গ্যাঞ্জাম আছে সেজন্য করে দিলাম। তো পি কিউ প্লাস পি এর মান হচ্ছে তুমি জানো, অলরেডি বের করছো 18, তাই না? 18 অফ কিউ মাইনাস পি ইকুয়াল টু 144। 18 সাথে 140 অ্যাড করলে কত হয় দেখো তো? 8 18 164 কিনা 140 কিনা দেখো, 28 না? তাহলে কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 8, ইকুয়েশন নাম্বার 2। এবার আসো 1 যোগ 2 করলাম, তাহলে মাইনাস পি প্লাস পি বাদ গেল, 2 কিউ 18 26 বা কিউ ইকুয়াল টু 13, তাই না? আর কিউ এর মান একে বসায় দাও, পি প্লাস 13 ইকুয়াল টু 18, পি ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, বল দুইটা বের করলাম। কোনটা চাইছে আসলে আমাদের এখানে? বল দুই নির্ণয় করো। হ্যাঁ, এটা অ্যান্সার, তাই না? যথেষ্ট সুন্দর একটা অঙ্ক, এবং স্টেপ বাই স্টেপ বুঝে করতে হবে, কেন কোনটা লাগছে সেটাও বুঝতে হবে, তাই না? আমি তো এখানে তোমাকে বলছিলাম যে পি প্লাস কিউ 18 আসছে, তাহলে কিউ মাইনাস পি বের করতে হবে, তাহলে গিয়ে যোগ বিয়োগ করে বের হয়ে যাবে। কিউ মাইনাস পি কেন বললাম? কারণ এখানে তো কিউ বড় বল, বিয়োগটা বড় থেকে ছোটোর মধ্যে হয়, বড় বল থেকে কি হয়? ছোট বলে বিয়োগ হয়। তো কিউ মাইনাস পি এখানে লাগবে, তাই না? তো সেটা কিন্তু এখানে হয়েছিল যে কিউ মাইনাস পির মান হচ্ছে আমাদের 18 গেল।
কিউ মাইনাস পি মানে এখানে আসছে 8, আর কিউ মাইনাস পি বের করার জন্য দেখলাম সূত্র লাগবে, সূত্রের জন্য আবার কজ আলফা নাই, কজ আলফার জন্য আবার উপায় লম্বাংশ লাগলো, তাই না? সূত্রের মধ্যে ম্যাথ বের করতে গেলে কি কজ আলফার মান তো দেওয়া নেই, কত কোণে ক্রিয়ারত সেটা দেওয়া নেই, সো না থাকলেই আমাকে লম্বাংশে যেতে হবে। ওকে, এই কথাগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবা যে কজ আলফার মানই যদি মানে অন্তর্গত কোণ যদি দেওয়া না থাকে প্রশ্নে, তার মানে তোমাকে অবশ্যই কিসে দিতে হবে, লম্বাংশ সূত্র দিয়ে আলফার মানটা কজ আলফার মানটা বের করে ফেলতে হবে, কারণ আর কোনো বিকল্প হয়ে নেই। তুমি এই যে পি এর লম্ব বরাবর লম্বাংশ নিলে আবার সাইন আসবে, আমার তো সাইন লাগবে না, তাই না? লাগবে? সাইন লাগবে না। তুমি বুঝছো যে 10 দিয়ে কেন করে নিয়ে বুঝছো, কারণ আমার ওই পার্টটা কিন্তু সব অঙ্কে কমন, হ্যাঁ, অধিকাংশ অঙ্কে। সো আচ্ছা দেখো এই লেখা হয়েছে সবার, যোগ বিয়োগ করে আমরা হচ্ছে বের করলাম। আচ্ছা ওকে, ডান। এবার আসি হ্যাঁ 3-এর 6 নম্বর অঙ্ক। প্রবলেমটা দেখো, কোনো কণার একটি কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং অপরটির অর্ধেকের সমান। অপরটির কি হালকা একটু চেঞ্জ হয়েছে কনসেপ্টটা, দেখাও যে তাদের মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। ওকে, তো চলো আমি 150 ডিগ্রি কোণ করে ধরো যে আঁকলাম দুইটা বল। ওকে, এটা 150 দেখছো, হ্যাঁ হিসাবটা বুঝতে হবে যে 150 ডিগ্রি বললে কতটুকু শোয়ানো লাগবে, তাই না? তো এগুলো এইভাবে চিত্র আঁকলে এটা সুবিধা, অ্যাকুরেটটা বোঝা যায়। আচ্ছা, একটি বলের উপর লম্ব, কার উপর লম্ব হবে? ছোট বলটার উপর লম্ব হবে, তাই না? ওকে, আর ছোট বল বোঝাইতে এই যে এটা একটু ছোট দিবা, এটা ভালো হয় সব, হ্যাঁ, তাহলে তোমার অ্যাকুরেটলি মানে চিত্রটা আরেকটু ভালো বুঝলা। ঠিক আছে কি না বলো? যে এখানে ও বিন্দুতে ক্রিয়াশীল পি বল, ওকে, কিউ বল, অন্তর্গত কোণ আলফা বের করতে হবে, আর এটা হচ্ছে লব্ধি আর লব্ধি আর হচ্ছে দেখো একটি বলের উপর লম্ব, পি এর উপর লম্ব আঁকছো, আর অপরটির অর্ধেকের সমান, তাহলে আর ইকুয়াল টু কিউ বাই 2, তাই না? আর ইকুয়াল টু কি কিউ বাই 2। ওকে, আসি এখানে, যে ধরি ও বিন্দুতে ক্রিয়ারত, তাড়াতাড়ি করে ফেলো, পি ও কিউ বলের আচ্ছা আলফা কোণে ক্রিয়া, ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, তাই না? ক্রিয়ারতটাকে এখানে নিয়ে আসলাম, ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, হ্যাঁ, আলফা কোণে ক্রিয়ারত পি এবং কিউ। ওকে, আচ্ছা, পি এবং কিউ বলের লব্ধি আর ইকুয়াল টু কিউ বাই 2 পি এর উপর লম্ব। দাঁড়ি এখন এখানে তোমাকে বের করতে হবে আলফার মান, তবে কিউ এর মান, লব্ধির মানটা তোমার জানা আছে, তো লব্ধির মান জানা থাকলে আলফার মান তুমি কিভাবে বের করবা, লব্ধির মান থেকে আলফার মান কিভাবে বাই করবা। তো আমরা লম্বাংশের আইডিয়াতে যাই, তো লম্বাংশের আইডিয়াতে গেলে যেখানে লব্ধির ভ্যালুটাও ইউজ করা যাবে, তাই না? যে পি বরাবর এবং এর লম্ব বরাবর, কারণ আমার তো লব্ধির সূত্রের মধ্যে যদি কজ আলফার মান বসায় দিই তাহলে তো আমার এখানে কি চলে আসে, যে আলফার মান আসবে না, তাই না? আমরা দেখি দুইটা বরাবর লম্বাংশ নিই, বি এর এবং এর লম্ব বরাবর, দেখি কি আসে। লম্বাংশ নিয়ে পি কজ 0 কিউ কজ আলফা আর কিউ বাই 2 cos 90, p cos 0 মানে তো 1, তো p প্লাস q cos alpha equal to 0, cos alpha equal to minus p by q, এবং এবার হচ্ছে সাইন নিতে হবে এর লম্ব বরাবর, তাই না? সাইন কেন নিব বলো, যেখানে মেনশন করছিলাম, কি মেনশন করছিলাম,
এর লম্ব বরাবর, বুঝছো নি? বলো পি সাইন 0 কিউ সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই 2 সাইন 90। দেখো এবার সাইন 0 মান 0, তাহলে কিউ সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই 2। খেয়াল করছো? কিউ কিউ বাদ যায় না, পি সাইন 0 কিউ সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই 2 সাইন 90। তাহলে সাইন 0 মান তো 0। আচ্ছা, তাহলে তো লাভ হইল না, হইল? আচ্ছা, তাহলে এবার আমরা এখানে তাহলে এটা করব না, ওকে দাঁড়াও। হ্যাঁ, তাহলে আরেকটু চিন্তা করি, দেখো আরেকটা ওই দেখো, তো যে পি বরাবর লম্বাংশ নিলাম, দ্যাটস গুড। এবার আমরা কিউ বরাবর লম্বাংশ নিব। দেখো আনতে হবে তো, চলো দেখি, জোর করে আনি না, আসি যাবে করে, না আসি যাবি করে, দাঁড়াও। এই দেখো পি বরাবর লম্বাংশ নিছি না, এবার কিউ বরাবর নাও। এইভাবে তোমাকে দেখানো হয় নাই? হ্যাঁ, কি কি কিউ বরাবর যদি লম্বাংশ নিই, তাহলে দেখি কিউ কস 0 প্লাস পি কস আলফা ইকুয়াল টু কিউ বাই 2। আচ্ছা, এখানে না মানটা জানি না, তাই তো? হ্যাঁ, আলফাটা তো আমরা ধরে নিছি না, আলফার মান তো বের করতে হবে। কিউ বাই 2 কস 90, এই আলফা মাইনাস 90, তাই না? ঠিক কি না? আচ্ছা, কস 0 মান তো হচ্ছে 1। আচ্ছা, কিউ প্লাস পি কস আলফা, ওকে, কস মাইনাস 90 প্লাস আলফা, তাহলে তো হচ্ছে কি হয়? হ্যাঁ বলো, কস মাইনাস 90 প্লাস আলফা, তাহলে এটার মান কি আসে? মাইনাস 90 প্লাস আলফা, তাহলে মাইনাস এই যে সাইন আলফা আসে, তাই না? তাহলে হ্যাঁ, চতুর্থতে কস পজিটিভ, তাহলে এখানে কস আলফার মান যদি এখানে বসায় দাও, দেখি না, কিউ প্লাস পি ইন্টু কস আলফার মান তো যেখানে তুমি বসায় দেওয়া, যদি মাইনাস পি বাই কিউ, দেখি কি আসে। তাহলে মাইনাস পি স্কোয়ার বাই, আরো কমপ্লিকেটেড হচ্ছে মনে হয়, তাই না? মানে সাইন আলফা মান বের করতে পারলে টেন আলফা দিয়ে অ্যান্সারটা চলে আসে, ব্যাপারটা এরকম, কথা বুঝছো? কিন্তু তো এটা দিয়ে তো হইলো না মনে হচ্ছে। কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার হবে না, কি হয় দেখো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই, হ্যাঁ, আর স্কোয়ার সূত্র তো মনে হয় এবার তাহলে দিতে হবে। সাইন আলফা বাই কজ আলফা 10 আলফা হইলেও কিন্তু তাহলে তো মান আসবে না, তাহলে এই কিউ বরাবর লম্বাংশ নিয়ে তো আমাদের কাজ হলো না। আচ্ছা, তাহলে আমি লব্ধি সূত্রটা দিয়ে দেখি, শেষ চেষ্টা। ওকে, এতক্ষণ ধরে যেভাবে করতেছিলাম, দুটি বলের লব্ধি, একটি বলের উপর লম্ব। আচ্ছা, লব্ধি সূত্র দেখি, যে কথা বলো না, চিন্তা করো কেমনে সলভ করবা। কিউ কজ আলফা, আর স্কোয়ার মান হচ্ছে কিউ স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার বাই 4 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 PQ, কজ আলফার মান হচ্ছে মাইনাস পি বাই কিউ। আচ্ছা, এখানে হ্যাঁ, এটা দিয়ে হইতে পারে, আমার মনে হচ্ছে যে পি এবং কিউ এর একটা শর্ত পাইলেও কিন্তু মানটা চলে আসে। পি এবং কিউ এর যদি একটা শর্ত পাই, যেটা এখান থেকে পাওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ওয়েতে যাওয়া দরকারই ছিল না, বুঝছি। আচ্ছা, যাক, ক্যালকুলেশনের কতগুলো ওয়ে দেখলে আর কি।
হ্যাঁ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ কিউ বাদ গেল, মাইনাস 2p স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার বাই 4 মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, হ্যাঁ এইবার ঠিক আছে। এবার তাহলে মাইনাস 3 কিউ স্কোয়ার বাই 4 মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে নি, মাইনাস মাইনাস কাটা গেলে এখানে কি পি বাই কিউ না, 3/4 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কত কিউ স্কোয়ার। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু কত √3/2। মাইনাস তো নেওয়া যাবে না কারণ বল তো এখানে ধনাত্মক, তাই না? ওকে, শেষ তো। এটি ইকুয়েশন নাম্বার 1। এক নঙে cos আলফা ইকুয়াল টু মাইনাস √3/2 সমান cos 150। সুতরাং তোমরা যে যে ওয়েতে যাইতে পরীক্ষার মধ্যে সম্ভাব্য সেগুলো এখানে এখন চেক হয়ে গেল, তাই না? হয়েছে হয়েছে আর কি, যাক ভালো। উঠাও, ঠিক আছে, নিয়ম বুঝছি। দেখো তোলা শেষ করো। তাড়াতাড়ি উঠাই। তাহলে মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, এটা আমরা সলভ করলাম। এই কোনো প্রবলেম আছে? দেখো ক্লিয়ার কনসেপ্টটা, কথা না বলি। কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে? শেষ। নেক্সটে যাই, চলো। আচ্ছা 3-7 দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কমা কিউ দুইটি বলের লব্ধি পি হলে দেখাও যে একই রেখা বরাবর ক্রিয়ারত 2p ও কিউ বলের লব্ধি কিউ এর উপর লম্ব। 2p ও কি কিউ বলের লব্ধি কিউ এর উপর লম্ব। আচ্ছা, তো এটা চিত্রটা আঁকার একটু চেষ্টা করি। কি বলছে, কোনো পি এবং কিউ বলের লব্ধি পি। ওকে, লব্ধি পি এবং কিউ বলে লব্ধি পি হলে, আচ্ছা বড় কোনটা ছোট কোনটা? কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ দুইটি বলে লব্ধি পি হলে, হ্যাঁ আচ্ছা একই রেখা বরাবর ক্রিয়ারত, ওকে 2p এবং কিউ বলের লব্ধি পি এর। তাহলে লম্ব বড় ছোট নিয়ে কেন কিছু বলে নাই, বলছে পি বড় না কিউ বড় সেটা কি বলছে বলো? আচ্ছা ধর আমি 120 ডিগ্রি করে আঁকলাম। ওকে, কি করলাম? ওকে, লব্ধি ধরলাম যে আর, হ্যাঁ বুঝো পি এবং কিউ অন্তর্গত কোণ ধরলাম আলফা, তাদের লব্ধি হচ্ছে কে লব্ধি পি, প্রথম ক্ষেত্রে লব্ধি পি। কথা কি বুঝতেছো? আচ্ছা একই রেখা বরাবর ক্রিয়ারত 2p
এবং কিউ বলদ্বয়ের লব্ধি, কিউ বলের উপর লম্ব সেটা দেখাইতে হবে। তো সেকেন্ড ক্ষেত্রে লব্ধি ধরলাম যে আর এবং অন্তর্গত কোণ ধরলাম থিটা, অ্যান্ড সেই থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি সেটা দেখাইতে হবে। তাহলে প্রমাণ হয়ে গেল। আমি তার 90 ডিগ্রি কোণে তো আর এখন আঁকলে তো সেটা প্রমাণের লাইনে লিখে দিলাম, তাই না? অন্তর্গত কোণ হচ্ছে থিটা, এই থিটার মান 90 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে। কথা বুঝছো? বাট পি এবং এই যে পি এবং কিউ এর অন্তর্গত কোণ আলফা, 2p এবং কিউ এর অন্তর্গত কোণ আলফা। ক্রিয়া রেখা চেঞ্জ হয় নাই, তার মানে অন্তর্গত কোণ মানে হ্যাঁ বলের ক্রিয়া বিন্দুতে অন্তর্গত কোণটা চেঞ্জ হয়নি। এইটার কি কমন দুইটা কন্ডিশন। তাহলে প্রথম ক্ষেত্রে থেকে আমরা যেটা পাবো, প্রথম ক্ষেত্রে ধরি পি ও কিউ, প্রথম ক্ষেত্রে লেখাই দরকার নাই, এখানে ধরি পি ও কিউ এর অন্তর্গত কোণ, এটা তো দুই ক্ষেত্রেই তাই না, অন্তর্গত ধরি পি এবং কিউ এর অন্তর্গত কোণ আলফা। পি এবং কিউ এর অন্তর্গত কোণ আলফা, তাই না? এরকম না? আচ্ছা, তাহলে সুতরাং এই অন্তর্গত কোণ থেকে আমরা বের করতে পারি যে সুতরাং পি বরাবর লম্বাংশ নিয়ে, আচ্ছা, এবং এদের লব্ধি এবং পি ও কিউ এর অন্তর্গত কোণ আলফা এবং লব্ধি, লব্ধি হচ্ছে পি, লব্ধি হচ্ছে কে? পি। তো তাহলে সুতরাং দেখি পি স্কোয়ার পি ইন্টু আর স্কোয়ার টু পি স্কোয়ার, হ্যাঁ, প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, এরকম না? তাহলে পি স্কোয়ার বাদ যায়, ঠিক না? জানা মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2p কিউ কজ আলফা, কিউ এর সাথে কিউ স্কোয়ার কাটাকাটি গেলে কত আসে? কিউ। এখান থেকে কজ আলফা মাইনাস কিউ বাই 2p। ওকে, এটার লব্ধি সূত্র দিয়ে একটা সম্পর্ক বের করতে পারলাম আর কি, তাই না? এটা কি সূত্র? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। প্রথম ক্ষেত্রে আর এর মান তো বলছে পি, প্রথম ক্ষেত্রে লব্ধি পি না? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে 2p ও কিউ, এখানে ধরি লিখতে হবে, হ্যাঁ। কারণ কেন কেন ধরি লিখবো বলো? ধরি 2p এবং কিউ, বুঝো, বলদ্বয়ের লব্ধি আর, লব্ধির মান এখানে আর যে দিছে সেটা প্রশ্নে মেনশন করা নাই, কিন্তু আমরা নিজে থেকে ধরছি বলে সেখানে ধরি দিয়ে এই লাইনটা লিখতে হবে। লব্ধি আর যা কিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে বা থিটা কোণে ক্রিয়ারত। এখন আমাদের প্রমাণটা হচ্ছে এই থিটার মান 90 ডিগ্রি সেটা আনা, সেটা আনতে পারলে আমার কোয়েশ্চেন সলভড। তো এই থিটার মান আনতে গেলে আমাকে অবশ্যই ওই যে টেন থিটার সূত্রটা আনতে হবে, ঠিক আছে? টেন থিটার যে সূত্রটা শিখছিলাম যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এরকম না? দেখো টেন থিটার সূত্রের কাহিনীটা কি ছিল, যে পি কিউ লব্ধি আর, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, তাই না? তো টেন থিটা কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা লিখলাম কেন? একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখো সবাই মানে বোঝা লাগবে যে কার সাথে এটা ক্রিয়ারত, কিভাবে ক্রিয়ারত। মানে কি, থিটাটা দেখো পি এর সাথে, এন্ড পি এখানে মুক্ত অবস্থায় আছে। থিটাটা কার সাথে? পি এর সাথে, বড় বলের সাথে থিটা, কারণ থিটা কি এখানে, পিটা কি এখানে মুক্ত অবস্থায় আছে, আর কিউটা অপর বলটা কিন্তু উপর নিচে গেছে, তাই না? এখন থিটাটা হচ্ছে আমার কিউ এর সাথে, এখন থিটাটা কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ ওই নিচে থাকবে মুক্ত অবস্থায়, আর পি উপরে যাবে, তাই না? তো আমি যদি ডিরেক্ট লিখে দিতাম তখন অনেকে মাথা ঢুকতো না,
তো সূত্রটার তাৎপর্যটা কিন্তু বুঝতে হবে যে সূত্রটা কেমনে ফর্মড হয়েছে, তাই না? আর ওটার প্রমাণও কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম, সূত্রের প্রমাণ লাস্ট দিন দেখাইছিলাম না? আচ্ছা, তাহলে সুতরাং টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, কিউ বলতে এখন হচ্ছে 2p, কিউ বলতে এখন এই কোশ্চেনে কে বলো 2p সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস 2p কজ আলফা। এখন এইটুকু নিয়ে কাজ তোমার, নিয়ে এটা সমান ওই যে তোমার 90 ডিগ্রি আনার কেস দেখতে হবে আর কি, চেষ্টা করতে হবে। তাহলে চলো দেখি কি করা যায়। এখানে কজ আলফা মান জানো তুমি মাইনাস কিউ বাই 2p, তাই না? কজ আলফা মান কি জানো? মাইনাস কিউ বাই 2p। আচ্ছা, হয়ে যায় 2p সাইন আলফা কিউ প্লাস 2p ইন্টু কজ আলফা মান হচ্ছে মাইনাস কিউ বাই 2p। আচ্ছা, তো 2p আচ্ছা সাইন আলফা ডিভাইড বাই 0 আর একটু, হ্যাঁ তাহলে কি সমান 1090 লেখা যায় না? 1090 ডিগ্রি, তাই না? সুতরাং থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ 2p এবং কিউ বলদ্বয় লব্ধি কিউ বলের উপর লম্ব দেখানো হলো, তাই না? অর্থাৎ টু পি শেষ করে লেখা ও কিউ বলের লব্ধি কিউ বলের উপর লম্ব। দেখানো হলো। এদিক সেদিক করে অনেক কাহিনী আছে নাকি? এখন বলো অঙ্কগুলার করার পর এখন কি মনে হচ্ছে? সলভ করার প্রসেসটা কি ধরতে পারছো? ওই লম্বাংশের পার্টটা লাগে, আবার হচ্ছে সূত্রের পার্টটা লাগে, কিন্তু কনসেপ্টটা বুঝতে পারাটা একটু কঠিন হয় যে কেমনে অঙ্কটা সলভ করবো, এটা কিন্তু মনে পড়ে না। বাট সলভটা আবার সহজ মনে হয়, তাই না? সলভটা সহজ কিন্তু কোয়েশ্চেনটা কঠিন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই অঙ্কগুলো এরকমই, এই অধ্যায়ের অঙ্কগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা দেখো, এরপরে আসি, দেখা শেষ? ওকে, তো 3 নম্বর সিরিজ শেষ আমাদের। আর শেষ হয় না, শেষ হলো না। দেখো এটা বাড়ির কাজ থাকবে, এটা যে বরিশাল বোর্ড নিচেও আসছে, এটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির 1/3 সমান। এই যে একটু আগে মাত্র যেটা করলাম, অর্ধেকের সমান ছিল না একটা কোশ্চেন, এটা 1/3 বলছে। দেখা যে বল দুটির অনুপাত, ওই বল দুটো বের করছিলা, এখন জাস্ট ভাগ করে দিলে অনুপাত চলে আসলো। ঠিক আছে, সো এটা বাড়ির কাজ, খাতা তুলে নাও, মানে মার্ক করে রাখো। এটা কিন্তু 19 সালে আসছে যেহেতু, সব গুরুত্বপূর্ণ অঙ্ক, হ্যাঁ লেটেস্টলি এবং আসবে বলা যায়। ওকে, ঠিক আছে, SW লিখে রাখো। তার মধ্যে বক্স করে লিখে রাখো যে এত হচ্ছে SW, এটা বাসা করতে হবে, মনে থাকবে না কিন্তু। লিখছো SW কোশ্চেন? আচ্ছা চলো 4 নম্বর আসো। 4-এর 1 2 আর এটা কি 5-এর 1। আচ্ছা তো শুনো কি বলছে, লক্ষ্য করো। কোনো বিন্দুতে ক্রিয়ারত কোনো বিন্দুতে দুইটি বল এরূপভাবে ক্রিয়া করে যেন এদের একটিকে বিপরীতমুখী করলে লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। প্রমাণ করো যে বলদ্বয়ের মান সমান। তো ওকে, লিখলাম ধরি বলদ্বয় হচ্ছে পি এবং কিউ। আগে বুঝে নাও, ধরি বলদ্বয় ধরো যে পি কিউ। আচ্ছা, এবং লব্ধি দেখো ভেক্টর সিস্টেমে করাই দিই, তোমরা এটা ফিজিক্স এরকম করে করছিলে মনে হয়, লব্ধি আর। তো এখানে ওকে, তাহলে এখানে দেখো ভেক্টরের কেসে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে লব্ধি আর ভেক্টর। এটা তো ডিরেক্ট।
আর যদি একটিকে বিপরীতমুখী করো, কাকে বিপরীতমুখী করবা বলো? পি কে নাকি কিউ কে? কিউ কে বিপরীতমুখী করবা, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়, তাই না? তাহলে সেটা হচ্ছে লব্ধিটা আরেকটা হয়ে যাবে R1, তাই না? হ্যাঁ, R1 কেন নিছি বলো? ভেক্টর এটা কি বোঝায়? মান এবং দিক দুইটাই আছে। তো আর এর দিক আর R1 এর দিক কি সেম হয়েছে? মানে পি একটাকে যদি বিপরীতমুখী করো তাহলে যে লব্ধিটা আসবে সেটার দিক আর আগেরটার সাথে মিলছে, তার মানে কি হবে? সেটা অন্যটা হবে, তাকে তার একই আগেরটা বলা যাবে না। ভেক্টর মানে কি? মান এবং দিক দুইটাই, হয়তো মান সমান কিন্তু দিক কিন্তু ভিন্ন হয়ে গেছে বলে ওইটার ভেক্টর কিন্তু আর R1 আর বলা যাবে না, তখন আরেকটা ভেক্টর হয়ে যাবে। কথা বুঝছি? হ্যাঁ, আচ্ছা ওকে। প্রমাণ করো যে বল সমান পি এবং কিউ সমান, সেটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে বলো আর এবং R1, হ্যাঁ, আর ভেক্টর ও R1 ভেক্টর লম্ব, তাই না? এরকম না? ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো 1 আর 2 গুণ করে দাও, কিভাবে বের করি লক্ষ্য করো। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট ডট গুণন করলাম পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর আর ভেক্টর R1। এই বলো এবার শোনো সবাই বুঝো, পি পি মাইনাস, কথা বলো না, পি কিউ প্লাস, দেখি ভেক্টর কতটুকু ভালো বুঝছো, মাইনাস কিউ কিউ। বলো আর এবং R1 এর অন্তর্গত কোণ 0, আর R1 এর ক্ষেত্রে তাহলে কি হবে? আর R1 cos 90 না? লিখে দেখাই, আর R1 cos 90 কি না? cos 90 মানে 0 না? a ডট বি ইকুয়াল টু কি ab cos θ না? a ডট বি মানে কি ab cos θ। তাহলে এখানে কি 0 হয়ে গেল, আর R1 বাদ হয়ে গেল, হিসাব শেষ। এবার বলো, হ্যাঁ, p ডট p এর অন্তর্গত কোণ কত? 0, তাহলে p স্কয়ার হবে না এখানে, p p cos 0, তাই না? cos 0 মানে 1, তাহলে p স্কয়ার। আচ্ছা বলো p ডট q, ওকে, মাইনাস p ডট q আর হচ্ছে প্লাস q ডট p, এটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ 0 হবে, কি হবে বলো? p ডট q আর q ডট p মান সমান, তাহলে এটা হচ্ছে 0 আর মাইনাস হচ্ছে এখানে q স্কয়ার লিখে দিলাম, যেহেতু p ডট q ইকুয়াল টু q ডট p। যদি বিশ্বাস না হয় বলো, p এবং q এর অন্তর্গত কোণ যদি আলফা ধরো, তাহলে এটা ডট গুণন করলে কি p ইন্টু q ইন্টু কজ আলফা, এটার ক্ষেত্রে q ইন্টু p ইন্টু কজ আলফা, ঘুরে ফিরে তো সেমই কথা, কথা বলতো নয়? হ্যাঁ, তাহলে কি মান সমান হয়ে গেল না? হ্যাঁ বুঝছি। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কি কিউ স্কোয়ার, তাহলে পি ইকুয়াল টু কিউ, সুতরাং বলটার সমান। শেষ, ভেক্টর দিয়ে আমরা করে ফেললাম। ওকে, কোনো প্রশ্ন থাকলে বলো। ভেক্টর কি তোমাদের শর্ট সিলেবাসে আছে? তাহলে তো ওইগুলা ম্যাথেরটা নাই, ম্যাথের ভেক্টরটা অনেক সহজ, এটাতে 2টা ক্লাস লাগে জাস্ট, আর ফিজিক্সের ভেক্টরের আর কি অনেক আলোচনা। কিন্তু ম্যাথের গতিবিদ্যা স্থিতিবিদ্যা আর কি ভাবসাব মার্কা 2টা অধ্যায়, অলরেডি অধ্যায় করে বুঝতেছো যে আসলে হ্যাঁ এগুলাতে অনেক কিছু, অনেক কনসেপ্টগুলো অনেক কঠিন কঠিন আছে আর কি। আছে আচ্ছা, লেখা শেষ। দেখো দেখো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। কোনটা? এটা
10 থিটা দিয়ে তাহলে এখানে 10 90 মাইনাস থিটা কেন দিছো? ঘুরে গেলে 90 মাইনাস থিটা হবে প্লাস থিটা না প্লাস কেন হবে? ঘুরে গেলে স্যার মানে 90 ডিগ্রি না ঘুরে গেছে তাইলে থিটা প্লাস 90 হবে না? আচ্ছা চিত্রটা আঁকো দেখো। এটা প্রসেস ঠিক আছে 10 90 মাইনাস থিটা সমান তো মাইনাস কট থিটা। আচ্ছা 90 না প্লাস কট থিটা। আচ্ছা 90 প্লাস হবে এখানে তো মাইনাস আসবে এখানে কট মাইনাস কট আসবে না তাহলে তো মাইনাস 1 আসবে। দেখা মিলেনি করা যাবে অনেক নিয়মিত করা যাবে। আচ্ছা দেখো এখানে আসো কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলে দুটি বলের লব্ধি আর যদি কিউকে দ্বিগুণ করা হয় তবে নতুন লব্ধি পি এর উপর লম্ব হয়। ওকে সেখান থেকে কিউ ইকুয়াল টু আর প্রমাণ করতে বলছে। তো চলো আমরা দেখি। ওকে পি এবং কিউ ধরো হ্যাঁ 120 ডিগ্রি কোণে আঁকলাম, তাদের লব্ধি হচ্ছে কে বলতো? আর নর্মালি আর আঁকলাম। আচ্ছা তারপর কি বলছে যদি কিউকে দ্বিগুণ করা হয়, আচ্ছা লিখে নিই পি কিউ তাদের লব্ধি হচ্ছে আর। যদি কিউকে দ্বিগুণ করা হয় তবে নতুন লব্ধি পি বলের ক্রিয়ারেখার উপর লম্ব হয়। তো কিউকে দ্বিগুণ করলা 2q তাহলে নতুন লব্ধি r1 সেটা পি এর উপর লম্ব। দুই ক্ষেত্রে কিন্তু অন্তর্গত কোণ আলফা। দেখা যায় কিউ এবং আর সমান। আচ্ছা প্রথম অবস্থায় যে আর আসছিল সে আর এর মান আর কিউ এর মান সমান সেটা দেখাইতে বলছে। ঠিক আছে তো ও বিন্দুতে ক্রিয়া করছে ধরলাম। আচ্ছা তবে পি কিউ আর তাহলে এখানে শর্ত অনুযায়ী আমাদের কমন ডাটা হচ্ছে আলফা, তাই না? আলফা দুই ক্ষেত্রে সমান আছে আর প্রথম অবস্থায় আর এর মানটা ব্যবহার হবে কিন্তু দ্বিতীয় অবস্থায় আর ওয়ানের কোনো কাজ নাই, আর ওয়ানের শর্তটা শুধু ব্যবহার হবে। ওকে আচ্ছা তার মানে এখানে পি বরাবর লম্বাংশ নিয়ে দেখো দেখো কি করা যায়। পি cos 0 q cos alpha equal to r। আচ্ছা এই যে r cos থিটা এই লক্ষ্য করো এই লম্বাংশ নিয়ে এখানে করা যাবে না। কেন যাবে না বুঝছো? কারণ এখানে তো আর যে পি এর সাথে কোণ উৎপন্ন করছে সেই কোণ নিয়ে কোনো কথা নাই। তো সেটা নিয়ে যদি কথা না থাকে তাহলে সেটা নিয়ে যদি আমি লিখি তাহলে শর্ত জাস্ট বাড়বে, অজানা রাশি বাড়বে। সো এটা আমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে না। তাহলে আমরা ডিরেক্ট লিখি যে সুতরাং লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা। এই যে কাহিনী এবং এখানে cos আলফার মান বের করতে হবে দ্বিতীয় শর্ত থেকে। ঠিক আছে যে প্রথম ক্ষেত্রে তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে p ও 2q বলের লব্ধি r1 পি এর উপর লম্ব। বুঝছো অজানা রাশি ব্যবহারের ক্ষেত্রে অনেক সতর্ক থাকা লাগবে। তো এই যে পি এর উপর লম্ব বললাম, এবার আমি পি বরাবর লম্বাংশ নিয়ে আলফা মান বের করে ফেলতে পারবো। পি বরাবর লম্বাংশ নিয়ে দ্যাট ইজ পি cos 0 2q cos alpha equal to r1 হ্যাঁ cos 90 তাই না? তো p plus 2q cos alpha equal to 0 তাহলে cos alpha equal to minus p by 2q। এবার cos alpha মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই। 1 নংয়ে r square equal to p square plus q square plus 2pq into cos alpha মান হচ্ছে minus p by 2q 2 কাটা q কাটা। বুঝছো নি? r square equal to p square
প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু কিউ, কিউ ইকুয়াল টু আর, তাই না? ওকে, প্রমাণিত। এবার বুঝছো কৌশলটা? বলো আমাদের লিমিট কোন জায়গায় আসছে, তাই না? যে আমরা কেন এখানে আর এর সাথে থিটা নিলাম না, কেন এই জায়গায় লম্বাংশটা নিলাম না প্রথম ক্ষেত্রে, ধরতে পারছো? সেই লম্বাংশ নিলে কিন্তু ম্যাথে মিলতো না। অজানা রাশি, স্পেসিফিক অজানা রাশি ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, তাই না? ওই যে পলক সাহেব বললো না যে আগে ভেরিফাই করেন তারপর শেয়ার করেন। তো আগে বুঝতে হবে যে এটা লাগবে কিনা, তারপর করতে হবে, নাইলে হবে না আসলে। ওরা খুব সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে দেখলাম মেসেজ দেয়, তাই না? হ্যাঁ, আর না, মানে ব্যাপারটা লজিকটা আমার কাছে খুব আনক্লিয়ার মনে হইলো। বলতেছে যে বাংলাদেশে ফেসবুক এখন বন্ধ। হ্যাঁ, এখন গভর্নমেন্ট থেকে তখন সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে আপনি তো সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আমরা তো কখনোই বিশ্ব থেকে আলাদা হই নাই, আমাদের এখানে কিন্তু চলতেছে, আমরা সব চালু রাখছি। তো ফেসবুক বন্ধ আবার আমি নিজে ফেসবুকে আসি, তাহলে ব্যাপারটা কিন্তু মানে লজিক তো মিললো না। হ্যাঁ হ্যাঁ, মিডিয়ার সামনে বলতেছে যে হ্যাঁ আমাদের গুরুত্বপূর্ণ সব কিছু আমরা তো পাবলিশ করি, এই জন্যে তো মানে বাংলাদেশে তাহলে তো ফেসবুক বন্ধ, আবার ফেসবুক খুলবে আবার, মানে ওরা ওরা মিন করতেছে যে হচ্ছে বাংলাদেশে এখন যারা সরকারি যারা আছে তারা এক প্রজাতির আর বাকিরা অন্য প্রজাতির, তো তাদের জন্য সব ঠিক আছে, ওকে চলবে, ইন্টারনেটও আছে, হ্যাঁ সব চলবে, আর বাকি প্রজাতিদের জন্য কিছু চলবে না, ওদের জন্য সব নিয়ম কানুন থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, এখন আমরা আম জনতা, আমাদের জন্য নিয়মগুলো একটু অন্যরকম, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এখন ওই যে এতগুলো পোলাপাইন মারছে, এটার বিচার হইছে, এটা বিচার করতে হবে না? হ্যাঁ, এটা তো আবার বিচার হবে এরপর। হ্যাঁ, ওইটা তো জানোই কেমনে করছে। এখন এখানে তো আসলে এখন একটা আসলে আচ্ছা দেখো আজকে কি হয় না হয়। না আমি আর এখানে খারাপ কথা কি বললাম বলো? আচ্ছা দেখো তোলা শেষ, ওগুলো আমি কিছু জানি না, একটা নিউজটা আমি আসার পরে জানলাম। আচ্ছা শুনো, আর তোমরা তো জানো যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাপটাই আমার হচ্ছে আনইনস্টল করা থাকে, আমি খুব কম নিউজ হচ্ছে বাইরে থেকে জানি, এরকম ব্যাপারটা। আমার মোবাইল এটার মধ্যেও ফেসবুক নাই, ইউটিউবও নাই আমার, তো এই জন্যে এই ইনফরমেশন যত কম পাবো ততই ভালো, মাথা নাইলে হচ্ছে হ্যাং করে, তাই না? আচ্ছা দেখো, বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন 5-এর 1, তাহলে 4 জাস্ট 2টা অঙ্ক ছিল, 3 অঙ্ক বেশি ছিল। তো 5-এর মধ্যে কোশ্চেনটা দেখো, কোন কণার উপর একই সময় ক্রিয়াশীল, হ্যাঁ 2টি বলের লব্ধি এদের বৃহত্তর বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন। দেখো, বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়, বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন। 2টি কণার উপর ক্রিয়ারত একই সময়ে ক্রিয়ারত 2টি বলের লব্ধি বৃহত্তর বলের ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। আচ্ছা তার মানে ওকে বুঝছি, তাহলে আলফার মানটা কিন্তু চেঞ্জ হয় নাই, খেয়াল করছো? অন্তত 2টা শর্ত দিছে। ওকে, ধরো যে পি বল এবং কিউ বল, এবং পি গ্রেটার দেন কিউ ধরলাম, তাহলে ওকে ওকে লব্ধি আর 1 এটা হচ্ছে 60 ডিগ্রি, অন্তর্গত কোণ আলফা। আর সেকেন্ডলি কি বলছে বলতো, বৃহত্তর বলটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে 2p যখন করলাম
তখন এটা হচ্ছে লব্ধি R2, সেটা 30 ডিগ্রি হয়। লব্ধির মান নিয়ে এখানে কোনো কথা নাই, জাস্ট এখানে অন্তর্গত কোণ আলফা, এটা হচ্ছে এখানে ইউনিক ডেটা, মানে ফিক্সড ডেটা, এটাকে আসলে শর্ত ধরতে হবে, অর্থাৎ এখানে টেন থিটা সূত্রটা ইউজ করে ম্যাথ সলভ করতে হবে। তো ধরি ও বিন্দুতে আলফা কোণে শুরু করো ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি R1 পি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং tan 60 equal to q sin alpha divided by p plus q cos alpha, ইকুয়েশন নাম্বার 1। আবার টু পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি 2p এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে সুতরাং tan 30 equal to q sin alpha p এর জায়গায় 2p plus q cos alpha, ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার 1/2 করে দাও, tan 60 divided by tan 30 equal to q sin alpha divided by p plus q cos alpha গুণ উল্টে দিলাম, হ্যাঁ, q sin alpha দুইজনে 2p plus q cos alpha। ওকে, দেখো q sin alpha কাটা গেল। sin tan 60 মান কত? √3, তাই না? আর tan 30 মান 1/√3 equal to 2p plus q cos alpha divided by p plus q cos alpha। অন্তর্গত কোণ আলফার মানটা বের করতে হবে। আচ্ছা, তো √3 উপরে গেলে 3 হয়, তাহলে কোণাকুণি গুণ করলে 3p plus 3q cos alpha equal to 2p plus q cos alpha। 3q cos alpha থেকে q cos alpha গেলে হচ্ছে 2q cos alpha, আর 2p থেকে 3p গেলে হচ্ছে কত হবে বলতো? -p। তাহলে একটা উপাংশ তো দরকার এখানে। আচ্ছা, বুঝছি। তাহলে এখানে দেখো আরেকটু গ্যাঞ্জাম আছে হালকা। cos alpha equal to, সবাই শোনো, cos alpha equal to -p/2q। এরপর অনেকে কিন্তু এখানে আসার পর আটকে যাবে। এরপর কি করব? মান বসাই দিব জাস্ট। হ্যাঁ, cos alpha মানটা 1 নঙে বসাই দাও। 1 নঙে এই বুয়েট ভর্তি পরীক্ষা আসা অঙ্কগুলো এরকমই হয়, লাস্টে গিয়ে আবার একটা স্টেপ করা লাগে। cos tan 60 মান হচ্ছে √3 q sin alpha p plus q into cos alpha মান হচ্ছে -p/2q। q কাটা গেল, তাহলে এখানে হচ্ছে p/2 হবে। কি হইল? হ্যাঁ, আরে মুসিবত। আচ্ছা দেখো, শান্তি নাই। তাহলে sin alpha দেখো √3p
বাই 2q। ওকে, এবার বলো কজ আলফা মানে এত, সাইন আলফা মানে এত। তাহলে এবার দেখো ইকুয়েশন 1 2 3 4, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, হচ্ছে 4। 4/3, আমি তো করতেছি। সাইন বাই কস সমান হচ্ছে 10 আলফা ইকুয়াল টু দেখো √3 p বাই 2q ইন্টু 2q বাই p, p কাটা q 2 কাটা। তাহলে মাইনাস একটা কই গেছে, মাইনাসটা সামনে নিয়ে নিলাম। তাহলে মাইনাস √3 সমান 10 কত ডিগ্রি? 3 মিনিট। 3 মিনিট। এখানে মাইনাস -√3 সমান 10 কত ডিগ্রি? এই -√3 সমান 10 কত ডিগ্রি? 10 16 মান 60, 180 - 120 ডিগ্রি। 10 120 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। 10 120 ডিগ্রি দেখো -√3 মানে -1.73 আসবে। কি 10 120 সমান কত আসছে ডিগ্রি মোডে নিয়ে? -60 যে কথা, ওটা তো মাইনাস অ্যাঙ্গেল তো নেওয়া যাবে না, তাই না? তাহলে 120 ডিগ্রি। এই দেখছো কত কাহিনী, দেখছো এতক্ষণ ধরে যত অঙ্ক করলা সবগুলো অঙ্কের কনসেপ্ট এটাতে লাগছে। এইখানে এটা, ওইখানে ওইটা, এখানে আবার দুইটা মানে বের করা লাগছে, বের করে লাস্টে আবার গিয়ে ভাগ করা লাগছে। একটার পর একটা শুধু বের করতেছি আর করতেছি। হ্যাঁ, তো কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে, তাহলে আমি আরেকটু শেষ করি, বলে দিই। তাহলে তোমাদের এই কোয়েশ্চেন যেটা আছে 5/2, এটা বাড়ি কাজ থাকবে, খাতা লিখে রাখো। আর 5/3 নাম্বারটাও বাড়ি কাজ থাকবে। আচ্ছা 5/3 আবার হচ্ছে অনেকে পারবে না মনে হয়, 5/3 তো বোর্ডে আসছে। 5/3 5/4 একই নিয়ম, 5/3টা আমার করে দেওয়া উচিত। আর 6-1 থেকে হচ্ছে নেক্সট ক্লাস। হ্যাঁ, বুধবার নেক্সট ক্লাস। আমি 5/3টা একটু শর্টলি করে দিই, তারপর হচ্ছে আমি তোলার জন্য সময় দিচ্ছি একবারে। দেখো কোনো বিন্দুতে 2p এবং p মানের দুইটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, p এর মান নির্ণয় করো। সো দেখো 2p এবং p মানের দুটি বল ক্রিয়াশীল, এটা হচ্ছে আলফা ধরলাম, প্রথমটিকে, এবং এটা লব্ধি হচ্ছে r। প্রথমটিকে দ্বিগুণ করলে, প্রথমটিকে কি করলে দ্বিগুণ করলে 4p, আর দ্বিতীয়টির সাথে 8 একক যোগ করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, লব্ধির দিক সেম থাকে, অর্থাৎ থিটাটা সেম। দুইটা শর্ত দিলে, বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রে তো লব্ধি r1 হবে, বুঝছো না? লব্ধিতে মান তো চেঞ্জ হবে কিন্তু দিক অপরিবর্তিত। তার মানে প্রথম ক্ষেত্রে tan θ ইকুয়াল টু p sin alpha ডিভাইড বাই 2p প্লাস p cos alpha। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে tan θ, তাই না? প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে tan θ ইকুয়াল টু কি বলতো p প্লাস 8 sin alpha ডিভাইড বাই 4p p প্লাস 8, ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2। তারপর 1 এবং 2 সমান না? 1 ও 2 হতে, তাই না? 1 ও 2 হতে কি হবে? এটা সমান, এটা লিখে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, আর ভেজাল নেই, বুঝছো? tan θ সমান, তাহলে এটা সমান এটা হবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। সো এটাতে বেশি ভেজাল নেই আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বাসায় সলভ করবা, আর এটা তাহলে শেষ করো, আমি লাইভটা বন্ধ করব। শেষ করছি।